বিমলা দেবীর পরিবারে তার দুই ছেলে অখিল এবং সৌরভ ও বড় বৌমা সোনালী বসবাস করত। দুই ছেলে ভালো কোম্পানিতে সার্ভিস করত এবং শাশুড়ি সারাদিন বাড়িতে বসে বসে বৌমার উপরে তদারকি করত, কিন্তু তাতেও তার মনে সুখ ছিল না। একদিন সকালবেলা তিনি তার বৌমাকে ডেকে বলেন, বড় বৌমা, বাড়িতে লোকজন আসছে, একটু জল খাবার বানিয়ে রাখো। কোন লোকজন আসছে মা? তোর মাসি আসছে আর তার পুরো পরিবার। আজ সকালে আমাদের এখানে হয়ে আবার তোর ছোট মাসির বাড়ি যাবে। ওরা প্রায় 6-7 জন আসছে। মা, এতজন একসঙ্গে আসছে? আচ্ছা ঠিক আছে, আমি পরোটা বানিয়ে দিচ্ছি আর সঙ্গে আলুর দম, কিন্তু চা আমি করতে পারবো না। এত গরমে অত চা করা খুব কষ্টকর। তাছাড়া একসঙ্গে অত চা করলে চায়ের টেস্ট হয় না। গরমে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলেই হবে। আরে বাবা, নিজেদের লোকজনই তো বাড়িতে আসছে, তা তোমার মাত্র 7 কাপ চা করতে এত ঝামেলা মনে হচ্ছে? নিজের ঘরের তৈরি চা ভালো নাকি বাইরের ভেজাল কোল্ড ড্রিঙ্কস ভালো? বৌদি তো ঠিক কথাই বলেছে মা, এত গরমে তুমি সকলকে চা কেন খাওয়াবে? কোল্ড ড্রিঙ্কসই ভালো হবে। আমি একবার চটপট গিয়ে দোকানে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে চলে আসি। ব্যাস, বৌদি আর বৌদি, ও ছাড়া তো আর বাড়িতে কেউ নেই। ও যেটা বলবে সেটাই ঠিক, আর আমি যেটাই বলি সেটাই ভুল। মা, এটা তো সামান্য ব্যাপার। বাড়িতে লোকজন আসলে কোল্ড ড্রিঙ্কস দিলেই তো ভালো হবে। সোনালী বরণ ভালো আইডিয়া দিয়েছে, আজকে সেজন্যই তো সৌরভ ওকে সাপোর্ট করেছে। তুমি এতটুকু কথাই রেগে যেও না তো। এক সপ্তাহ পরের ঘটনা। বিমলা দেবীদের পাড়াতে দুজনদের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা গয়না গাটি সবকিছু লুটে নিয়ে চলে যায়। এসব কথা জানার পর বিমলা দেবী তার বৌমার কাছে এসে বলেন, বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি শোনো, কি সব ঘটেছে বাবা চারিদিকে। কি হয়েছে মা? আপনি এভাবে বলছেন কেন? কারোর কোনো বিপদ হয়েছে নাকি? আরে বিপদ মানে মহা বিপদ হয়েছে। দেখো না, এই এলাকায় দুটো ডাকাতি হয়েছে। ওদের গয়না গাটি টাকা পয়সা সব কিছু লুটে নিয়ে চলে গেছে। তাই নাকি? এখন তো দেখছি গয়নাগাটি ভালোভাবে রাখতে হবে। লকার থেকে যদি গয়না চুরি হয়ে যায় তাহলে তো খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ, সেটাই তো বলছি। শোনো, তুমি এক কাজ করো, তোমার সমস্ত গয়নাগাটি তুমি আমাকে দিয়ে দাও, আমি ভালো করে তুলে রাখবো। তোমার যখন লাগবে তুমি চেয়ে নেবে। মা, আমার লকারের থেকে আপনার লকার অনেক বেশি দুর্বল। তাছাড়া বাড়িতেই তো গয়নাগুলো রয়ে যাবে, তাহলে আর সেফ বলে কি হলো? তার থেকে আমি বলছিলাম আমাদের সকলের গয়না নিয়ে ব্যাংকের লকারে রেখে আসি। আচ্ছা, তাহলে তুমি আমার থেকে বেশি ব্যাংকের লকারকে ভরসা করছো, তাই তো? আরে ওরাও তো ডাকাত, ওরা যে তোমার গয়না লুটে নেবে না তার কোনো গ্যারান্টি আছে? মা, তুমি কিরকম বোকা বোকা কথা বলছো দেখো। আজ পর্যন্ত তুমি দেখেছো কোনো ব্যাংকে গয়না লুটে নেয়? আর ব্যাংক থেকে কোনোভাবে চুরি হয়ে গেলে সে ভর্তুকি ব্যাংকই তো দেবে। তোমাকে এ নিয়ে টেনশন নিতে হবে না। সোনালী, তুমি একেবারে ভালো আইডিয়া দিয়েছো। আমি আজকে সমস্ত গয়না ব্যাংকের লকারে রেখে আসবো। সব গয়না ব্যাংকে রেখে আসবি? আর অনুষ্ঠানের সময় কি পরা হবে? বড় কোনো অনুষ্ঠান হলে তখন গয়নাগুলো ছাড়িয়ে 2-1 দিন ব্যবহার করবে। আর যদি কোনো ছোটখাটো অনুষ্ঠান থাকে তাহলে সিটি গোল্ডে গুলো পড়বে। আজকালকার সিটি গোল্ডের সোনাগুলো ভালোই মানায়। হ্যাঁ, বৌমা যখন তোকে বলেই দিয়েছে তখন তুই কি আর অন্যের কথা শুনবি? এখন বৌমার কথাতেই তো আমাকে উঠতে হবে আর বসতে হবে। এবারে তো ওই মালকিন হয়ে বসেছে দেখছি, আমাকে তো কেউ গুরুত্বই দেয় না। মা, তুমি এইভাবে কেন বলো? যার যুক্তি ঠিক মনে হয় তাকেই তো সাপোর্ট করা হয়। তুমি বলো না, আজকে যদি এবারের লোকেদের সমস্ত গয়নাগুলো যদি ব্যাংকে রেখে আসতাম তাহলে আজকে এদিন দেখতে হতো। বিপদের আগে সমস্ত ব্যবস্থা করে রাখতে হয়, তাহলে পরে হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায়ই থাকে না। 2 মাস পরের ঘটনা। বিমলা দেবী তার ছোট ছেলে সৌরভের জন্য মেয়ে দেখতে যান। মেয়ের মা রজনী দেবী বিভিন্ন রকমের খাবার দাবার সাজিয়ে বিমলা দেবীর কাছে বসেন এবং এক এক করে নিজের মেয়ের গুণগান করতে থাকে। দেখুন দিদি, আমার মেয়ে কিন্তু আর 5টা মেয়ের মতো সাদাসিধে চুপচাপ নয়। অন্যায়ের প্রতিবাদ ও খুব ভালোভাবেই করতে পারে, আর কাজে কর্মে যেমন ভালো তেমনি চটপটে একেবারে। হ্যাঁ, একটু চটপটে ধরনের মেয়েই আমার বাড়িতে বউ হলে ভালো, তা না হলে খেলাটা জমবে না। মানে আপনি কি বলছেন? আমি তো ঠিক বুঝতে পারলাম না। আরে না না, আমি তো এমনি বলছিলাম চটপটে মেয়ে হওয়াই ভালো। আজকালকার যুগে ওইসব ভিজে বেড়াল ওদেরকে নিয়ে ঘর সংসার করা পোষায় না বাপু। মেয়ে দেখে বিমলা দেবীর বেশ পছন্দ হয়। তিনি মেয়ের সঙ্গে কথা বলছিলেন, ঠিক এমন সময় প্রতিবেশীর এক মহিলা সেখানে আসে এবং চিৎকার করতে করতে বলে, রজনী, ও রজনী, বাইরে বেরিয়ে এসো। রোজ রোজ তোমার একই নাটক। আজ তোমার একদিন কি আমার একদিন কি? আরে আরে আসতে বলো, বাড়িতে লোকজন এসেছে। আজ তুমি যাও, পরে একদিন এসে যা ঝামেলা করার করবে। পরে এসে ঝামেলা করবে মানে? তুমি আমার বাড়ির সামনে নোংরা ফেলে আসবে আর আমি সেই সব জমিয়ে রেখে পরে তোমার সঙ্গে ঝগড়া করতে আসবো?
লোকজন এসেছে তো ভালোই হয়েছে, লোকজন শুনুক তুমি কেমন মহিলা। এমন সময় রজনী দেবীর মেয়ে মিনা সেখানে আসে আর বলে, দেখো কাকি, মা তোমায় বললো না বাড়িতে লোকজন এসেছে, তুমি এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? চুপচাপ এখান থেকে চলে যাও, আর না হলে আমি যদি একবার বাইরে বের হই তোমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো, এই আমি বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন আমি যাচ্ছি, কিন্তু পরে আমি আবার আসবো। আরে যাও যাও, পরে আসবো। এভাবেই মিনা সেই মহিলাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং আবার এসে বিমলা দেবীর পাশে বসে এবং বলে, আন্টি কিছু মনে করবেন না, আসলে ওই কাকিমাটা না এরকমই, প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে ঝামেলা করে। মা তো কোনো উত্তর দিতে পারে না, তাই আমি মায়ের হয়ে একটু বলে এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। যারা বেশি ঝামেলা করে এভাবেই তাদের উপরে চিৎকার করে তাদের মুখটাকে বন্ধ করে দিতে হয়। দিদি, আপনার মেয়েকে তো আমার বেশ পছন্দ হয়েছে, আপনারা বিয়ের দিনটা ফাইনাল করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। বাড়ি ফিরে এসে বিমলা দেবী সবার সামনে বসেন এবং খুবই আগ্রহ নিয়ে বসে। আর অখিল বলে, মা মেয়ে কেমন দেখলে? বেশ ভালো তো, দেখো তোমার ছোট ছেলের সঙ্গে যেন ম্যাচ করে। ভালো কি রে, একেবারে 1 নাম্বার, যেমন দেখতে তেমন গুণ। মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে, এবার তোরা যদি দেখতে চাস তাহলে দেখে নিস, আমার কথা তো আবার এ বাড়িতে চলে না, আমি আর কে বল। আরে মা, তুমি এভাবে কেন বলছো? তোমার ছেলের বিয়ে তুমি যা ডিসিশন নেবে সেটাই তো হবে। সৌরভকে একবার মেয়ের ছবিটা দেখিয়ে নেবে আর ও একবার ফোনে কথা বলে নেবে, বাদ বাকি আর কি দরকার। দেখে নে বাবা, পরে কিন্তু আমাকে কথা শোনাস না। ওহ মা, আমি তো বলেছি তুমি যেখানে দেবে আমি সেখানেই বিয়ে করব। তুমি বাড়ির গার্জেন, তোমার মতামত ছাড়া আমরা অন্য কোথাও বিয়ে করতে পারি? ছেলেদের কথা শুনে বিমলা দেবী খুবই খুশি হন এবং মনে মনে বলেন, আমি যে যন্ত্রকে বাড়িতে নিয়ে আসছি না, সেটা এলেই তোমরা বুঝতে পারবে। কথাই বলে না, কাঁটা দিয়ে কাঁটা তোলা, আমি সেই ব্যবস্থা করেই এসেছি। এইবারে বড় বৌমার মুখে না যোগ্য জবাব দেওয়ার মানুষ আসছে। খুব ছটফট ছটফট করে ওড়া হচ্ছিল, এবার দুটো ডাঁডা কেটে মাটিতে পড়বে। এভাবেই বিমলা দেবী ছোট বৌমার আসার অপেক্ষা করতে থাকেন। দেখতে দেখতে সৌরভের বিয়ে হয়ে যায়। নতুন বৌমা আসার পর বিমলা দেবী তাকে নিজের ঘরে ডেকে বলেন, দেখো ছোট বৌমা, তুমি এই সংসারে আজ প্রথম এসেছো, তোমার নতুন জীবন শুরু করো। আমি চাই তুমি সারাটা জীবন সুখে শান্তিতে থাকো, তবে আমি তোমাকে আগে থেকে একটা ব্যাপার নিয়ে সাবধান করে রাখতে চাইছি। তুমি তোমার বড় জায়ের সঙ্গে একটু দেখে শুনে থাকবে। ওর মনে না খুব হিংসা, ও সবসময় সবকিছু নিজের মত অনুযায়ী করতে চায় আর সবাইকে নিজের ইশারাই চালাতে চায়। দেখো তুমি এই বাড়ির বউ, তোমার অধিকার ঠিক ততটাই যতটা বড় বৌমার এই বাড়িতে অধিকার। তাই তুমি বড় বৌমার হাতের পুতুল হয়ে যেও না যেন, না হলে তোমাকেই সবকিছু খাওয়াতে হবে। এইভাবে আরো সবকিছু বলে বিমলা দেবী তার ছোট বৌমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করেন। মিনা তার শাশুড়ির কথাগুলো মন দিয়ে শোনে এবং সে বলে, মা ভালোই হয়েছে, আপনি সবকিছু আমাকে আগে থেকে শুনিয়ে দিয়েছেন। আপনার ছোট ছেলে তো সবসময় বৌদি আর বৌদি, বৌদিকে তো গুরুদেব মনে করে। আমি তখন বুঝতাম না, আমি ভাবতাম সত্যি সত্যি হয়তো বৌদি অনেক ভালো, কিন্তু আসল ব্যাপার যে এই, সেটা তো আজই জানলাম। আপনি একদম চিন্তা করবেন না, আমি বৌদির প্ল্যানকে না সাকসেসফুল হতেই দেব না। হ্যাঁ, আমি তো এটাই চাই, ও যেমন যেমন বলবে তুমি তার পুরো উল্টো করবে। প্রত্যেকটা ইটের জবাব না একদম পাটকেল দিয়ে দেবে। শুরু থেকেই নিজের হালটা শক্ত হাতে ধরে রাখো, না হলে পরে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। ঠিক আছে মা, আপনি যেমন বলছেন আমি ঠিক তেমনই করব। আপনি শুধু আমার পাশে থাকবেন। আমি তো পাশে থাকবই, তবে এখন আমি মাসখানেকের জন্য একটু আমার বোনের বাড়ি যাব। ততদিনে তুমি একটু সাবধানে থেকো, তারপর আমি ফিরে এলে আর চিন্তা নেই। আসলে বিমলা দেবী দুই বইয়ের মধ্যে ঝামেলা ধরিয়ে নিজে কেটে পড়তে চাইছিলেন। তার ইচ্ছে ছিল তিনি ফিরে এসে দেখবেন দুই বৌমার মধ্যে তুমুল গন্ডগোল লেগে গেছে আর বড় বৌমা তার যোগ্য জবাব পেয়েছে। এটাই ছিল তার মনের ইচ্ছা। তিনি পরের দিন ব্যাগপত্র গুছিয়ে বোনের বাড়িতে চলে যান। এদিকে দুই বৌমা তাদের শাশুড়ি ছাড়া সংসার শুরু করে। একদিন সকালবেলা সোনালী তার মাকে ফোন করছিল, মা আমার না কদিন থেকেই পেটের খুব যন্ত্রণা করছে, কি ব্যাপার বলো তো? আমি তো কিছু ঠিক বুঝতে পারছি না। আচ্ছা তাহলে কি কালকে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠবো? আরে না না, তুমি চিন্তা করো না, কাজকর্ম সব তো মিনা দেখে নেবে, ও ওদের দুজনের টিফিনটাও তৈরি করে নেবে। আমি বরং কালকে দিনটা রেস্ট করি, বলো। মিনা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনছিল। ঠিক তখনই সে মনে মনে বলে, আচ্ছা দিদি তাহলে আমাকে দিয়ে সমস্ত কাজ করাতে চাইছে, আর দিদির মা প্ল্যান দিচ্ছে বেশিক্ষণ করে ঘুমিয়ে থাকার। আমি তো ওদের এই প্ল্যান সাকসেসফুল হতে দেব না। মা বলেই দিয়েছিল দিদি খুব চালাক, এবার আমার চালাকি সবাই এ বাড়িতে দেখবে। পরের দিন মিনা অনেক দেরি পর্যন্ত ঘুমায়
এবং যখন সে ঘুম থেকে ওঠে ততক্ষণে বাড়ির দুই ছেলে অফিসে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে বসে আছে। মিনা ঘুম থেকে উঠে সেখানে এলে সৌরভ বলে, এ কি মিনা, তুমি এত দেরি করে ঘুম থেকে উঠেছো? ওদিকে বৌদি ভোর থেকে উঠে সমস্ত কাজ করে ফেলেছে। একজন ভোরে ভোরে উঠে সমস্ত কাজ করে নেবে আর একজন পড়ে পড়ে ঘুমাবে, এটা তো দেখতে ভালো লাগে না। না দিদি উঠে পড়েছে, কিন্তু দিদি তো বললো ঘুমিয়ে থাকবে। কি সব বিড়বিড় করছো? যাও মুখ ধুয়ে খেয়ে দে, বাকি কাজগুলো করে নাও। পরের দিন সবজিওয়ালা তাদের বাড়ির সামনে আসে। সোনালি মিনাকে বলে, মিনা কি কি সবজি নিতে হবে একবার দেখে নাও তো। না দিদি তুমি দেখে নাও, আমি ওসব সবজি টবজি বেশি চিনি না। আমি তোমার চালাকি বুঝি না, সবজি কেনার নাম করে সব টাকা আমাকেই দিতে হবে। তুমি নিজে সবজি কেনো আর নিজে টাকা দাও, আমার সামনে ওসব চালাকি চলবে না দিদি। সোনালি নিজের পছন্দ মতো সব সবজি কেনে এবং মিনাকে বলে, মিনা সবজির ওই 175 টাকা হয়েছে, তুমি দিয়ে দাও। আসলে আমার কাছে না 500 টাকার নোট, ওনার কাছে খুচরো নেই। কি 175 টাকা তো আমার কাছেও নেই দিদি, আমি দিতে পারবো না। আরে বাবা তাড়াতাড়ি করুন, এইভাবে আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আপনাদের কাছে যখন টাকা নেই তাহলে অনলাইন পেমেন্ট করে দিন, আমি অনলাইনেও তো টাকা নেই। আরে বাবা আমার কাছে ওসব অনলাইন কিছু ব্যবস্থা নেই। আচ্ছা মিনা তোমার ফোনে তো ওইসব আছে, তুমি 175 টাকা দিয়ে দাও না। দাদা আমার যা কিন্তু খুব স্মার্ট, ও এইভাবেই পেমেন্ট করে, ও আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ দিচ্ছি দাঁড়ান। বাধ্য হয়ে মিনা সবজিওয়ালাকে টাকাটা দিয়ে দেয়, কিন্তু টাকা দিয়ে তার মন খুবই খারাপ হয়ে যায়। তার 175 টাকা চলে গিয়েছিল। এটা কিন্তু তার মন খারাপের কারণ ছিল না, বরং সে তার বড় জায়ের কাছে হেরে গেছে এটা ভেবেই সে দুঃখ পায়। কয়েকদিন পর হঠাৎ মিনার খুব জ্বর আসে। সেদিন সৌরভ অফিস কামাই করে এবং তার দেখাশোনা করে, কিন্তু পরের দিনও মিনার জ্বর ছাড়ে না। 3 দিন পর মিনার সারা শরীরে বসন্ত দেখা দেয়। এদিকে সৌরভের পক্ষে আর অফিস কামাই করা সম্ভব ছিল না। তখন সোনালি বলে, ভাই তোমার তো আর অফিস কামাই করলে হবে না, তুমি এমনিতেই 4 দিন কামাই করেছো, তুমি মিনার চিন্তা করো না, আমি ওর দেখাশোনা করব। সৌরভ পরের দিন থেকে অফিসে যাওয়া শুরু করে। সোনালি এক হাতেই বাড়ির সমস্ত কাজকর্ম সারে এবং তার ছোট জায়ের যত্ন নেয়। সারাদিন তাকে খাবার খাওয়ানো, গা মুছে দেওয়া, ওষুধ লাগিয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া, এসব করে করে সে নিজে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু মুখে তা কখনোই বুঝতে দেয় না। সোনালির এই আচরণে মিনা খুবই অবাক হয়ে যায় এবং সে মিনাকে বলে, দিদি একটা কথা বলবো, তুমি কেন আমার এত সেবা করছো? তুমি হঠাৎ এত পাল্টে গেলে কেন? মিনা তুমি বলো তো, তুমি আমাকে আগে কিরকম দেখেছো? তুমি যে বলছো আমি পাল্টে গেছি, মানে তুমি তো সবাইকে নিজের ইশারায়। ও বুঝেছি তুমি কি বলতে চাইছো। আসলে তুমি আমাকে তো আগে দেখোইনি, দেখবে কি করে? মাত্র তো কটা দিন হলো তুমি এই সংসারে এসেছো। তুমি আমাকে যেটা দেখেছো সেটা মায়ের চোখ দিয়ে। মা তোমাকে যেভাবে দেখিয়েছেন তুমি তো সেভাবেই দেখেছো। আমি কাউকে নিজের ইশারায় চালাতে চাই না মিনা, আমি সবার মতো করে সবাইকে নিয়ে ভালোবেসে চলতে চাই, কিন্তু সেটা তো সবাই বোঝে না। আমায় ক্ষমা করে দাও দিদি, আমি তোমায় বুঝতে ভুল করেছি, আমার খুব খারাপ লাগছে। দেখো মিনা, এতে খারাপ লাগার কিছু নেই। আসলে আমাদের বড়রা আমাদেরকে যেভাবে বোঝাবে আমরা তো সেভাবেই বুঝবো। তবে হ্যাঁ, একটু নিজেকেও বুঝতে হয়, নিজে থেকে দেখবে কে কেমন, তাহলেই তো সবটা পরিষ্কার হবে। মা আমাকে সবসময় নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেছেন। আমি তার মেয়ে হতে চেয়েছিলাম, কিন্তু তিনি তা তো বুঝতেই চাননি। আমাদের দুজনের মধ্যে ঝগড়া করিয়ে উনি জিততে চেয়েছেন। দিদি আমরা মাকে এভাবে জিততেই দেব না, আমরা মিলেমিশে থাকবো আর মাকে আমরা আমাদের দলে নিয়ে নেব। তুমি দাঁড়াও, একবার মাকে আসতে দাও, 2 বৌমা মিলে 10 নম্বর শাশুড়ির মাথার ভূত নামাবো। মিনার কথা শুনে সোনালি হেসে ফেলে। শাশুড়ি 2 বৌমার মধ্যে ঝামেলা করতে চেয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে এত ভালোবাসা এবং বোঝাপড়া তৈরি হয়েছে যা আগামী বছরগুলো তাদেরকে একসঙ্গে বেঁধে রাখে। পরেশবাবু ও তার একমাত্র মেয়ে মায়াকে নিয়ে শহরে বাস করতেন। পরেশবাবুর শহরে বড় ব্যবসা, তার প্রচুর ধনসম্পত্তি ও গাড়ি বাড়ি, সবকিছু মিলিয়ে শহরে সবথেকে বেশি ধনী লোক পরেশবাবু। মেয়ে মায়ার জন্মদিন পার্টিতে বড় ফার্ম হাউস ভাড়া করে সেখানে সুন্দর করে ডেকোরেশন করে। মায়ার বার্থডে সেলিব্রেট হচ্ছে। সেইখানে মজুর অনেক বড় বড় ব্যবসায়ী ও তাদের ছেলেরা, সকলেই হ্যান্ডসাম। কোট টাই বুটশুট পরে ওরা সাহেবদের মতো হয়ে এসেছে। এদিকে মায়া মনে মনে গ্রামের এক ছেলে সুরেশকে ভালোবাসে এবং এই বার্থডে পার্টিতে সুরেশের সঙ্গে নিজের বিয়ের প্রস্তাব বাবাকে দেবে বলে সুরেশকে ফ্যামিলি সহ নিমন্ত্রণ করে। হ্যালো সুরেশ, পার্টিতে কিন্তু তোমাকে আজকে আসতেই হবে, অনেক বড় পার্টি। আমি ভেবে নিয়েছি বাবাকে আমাদের সম্পর্কের কথাটা আজই বলে দেব আর বিয়ের কথা পাকা করে নেব।
কিন্তু মায়া, আমরা তো গরিব, আমাদের ফ্যামিলি যদি ওখানে নিয়ে যায় আবার অপমান হবো না তো? আমাদের কাছে তো তোমাদের পার্টিতে যাওয়ার মতো দামি দামি জামা কাপড়ও নেই। তুমি তো আমার কথা সবই জানো, আমি তো একটা ফ্যাক্টরিতে নর্মাল কাজ করি। ওসব কিছুই হবে না। তুমি আসবে বলেছিলে, আসতেই হবে কিন্তু তোমাকে, না হলে বাবাকে তোমার সঙ্গে পরিচয় করাতে পারবো না। আমি চাই আজই আমাদের কথাটা ফাইনাল করে নেব। আমি যখন তোমাকে বলেছি তখন কোনো অসুবিধা হবে না। তারপর সুরেশ তার ফ্যামিলিকে নিয়ে মায়ের বার্থডে পার্টিতে আসে এবং মায়া সুরেশকে দেখে উতলা হয়ে যায়, সব নামি দামি লোককে ছেড়ে ছুটে যায়। তুমি এসেছো সুরেশ, আমি জানতাম তুমি আসবে। তুমি না এলে আজকের এই পার্টিটা আমার ভালোই লাগবে না। এদিকে পরেশবাবু মায়ের সব কৃতিকলাপ দেখে রাগে রাগে মায়াকে বলে, মা, তোমাদের কি হয়েছে? তোমাদের কাছে তো আজকের দিনটা অনেক বড় দিন। তোমাদের এখানে কত বড় বড় সেলিব্রিটিরা এসেছে, আর তুমি কিনা এই গরিবদের একটা পার্টিতে ডেকেছো। আর তাছাড়া এরা কারা যে আমার এত বড় পার্টিতে সৌন্দর্য নষ্ট করতে এসেছে? তাহলে বাবা সত্যি কথাটা বলেই দিই। আর আজকে আমি সবার সামনে এই কথাটাই বলতে চেয়েছি। ওর সঙ্গে পরিচয় করিয়ে দেবো বলেই তো ওকে এখানে আসতে বলেছি। ওর নাম সুরেশ, আমি ওকে ভালোবাসি বাবা, ওকে বিয়ে করতে চাই, তাই ওদের পরিবারকে তোমার কাছে নিয়ে এসেছি। এটা কি ছেলে মানুষই হচ্ছে? এত লোকের সামনে আমাকে অপমান করছো। আমার কি মান সম্মান নেই? তোমার সঙ্গে এই ছেলেটার বিয়ে আমি কখনোই দেব না। কি আছে এই ছেলেটার? তোমাকে ঠিকভাবে দেখাশোনাও করতে পারবে না, আর দিনে দুবেলা ভালো করে খাওয়াতেও পারবে না। বাবা তুমি এভাবে সুরেশকে অপমান করতে পারো না। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। ও আমাকে যেমনই রাখুক তাতেই আমি সুখে থাকবো। আমার এই বিলাসিতার কোনো দরকার নেই। কোথায় থেকে সব চলে এসেছে কে জানে। সব দামি দামি খাবার থেকে কেমন তাকিয়ে আছে দেখো। আসলে সুরেশের দাদার ছেলে রাজু দামি দামি খাবার দেখে আর লোভ সামলাতে পারছিল না। খাবারগুলোর দিকে তাকিয়ে দেখছে আর জিভ থেকে জল ঝরছে। আসলে সুরেশের পরিবার খুবই গরিব, তারা এত ভালো ভালো খাবার কোনোদিনও দেখেনি, তাই তাদের এগুলোকে দেখে খুব খেতে ইচ্ছা করছে। কিন্তু পরেশবাবুর কথায় অপমান বোধ করছে তারা। তাই সুরেশের মা বলে, বাবা সুরেশ, এবার এখান থেকে নিয়ে চল আমাদেরকে। এত অপমান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য হচ্ছে না। আমাদেরকে কি অপমান করার জন্য এখানে নিয়ে এসেছে? তোর বাবার দিকে তাকিয়ে দেখ, মানুষটার বয়স হয়েছে। এইসব অপমান সহ্য করতে না পেরে এক্ষুনি হয়তো হার্ট ফেল করে মারা যাবে। বাবা তুমি যদি আর একটাও অপমান করো না তাহলে আমি ভুলে যাব তুমি আমার বাবা। সুরেশ তুমি দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। আর এক মিনিটও আমি এই অহংকারের পৃথিবীতে থাকবো না। এই বলে মায়া সুরেশের সঙ্গে চলে যাবার জন্য আগ্রহী হয়ে ওঠে। পরেশবাবু দেখে মায়াকে আটকাবার চেষ্টা করে। মা, তুই বড় ভুল কাজ করছিস। ওখানে তুই দুদিনও থাকতে পারবি না। ওখানে না আছে এসি, না আছে গাড়ি, আর অ্যাসবিলাস তো কিছুই পাবি না। শুধু কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই নেই ওখানে। বাবা আমি সুরেশকে আমার স্বামী বলে মেনে নিয়েছি। যেখানে আমার শ্বশুর বাড়ির লোকেদের অপমান সেখানে আমারও অপমান। আমি আর এক মিনিটও তোমার কাছে থাকবো না। এই আমি চললাম, তুমি একা থাকো তোমার এই অহংকার বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে। এই একটা কথা মনে রেখো, আমার যতই কষ্ট হোক আমি সেটাকে মানিয়ে নেব, কিন্তু তোমার দয়া আমি কখনো নেব না। তারপর মায়া সুরেশের হাত ধরে বিয়ে শাদী করে শ্বশুরবাড়ি গিয়ে হাজির হয়। শাশুড়ি শান্তি দেবী বরণডালা নিয়ে মায়াকে বরণ করতে আসে। এসো ছোট বৌমা, ঘরে এসো। এই ঘটিটাকে পা দিয়ে উল্টে ঘরে ঢুকে এসো। তারপর মায়া আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে আসে এবং বড়জা রাধিকা মায়াকে বলে, এই হলো তোমার শ্বশুর বাড়ি, দেখতে পাচ্ছ তো? এই ছোট্ট মাটির ঘরে আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করি। তুমি অত বড় বাড়ি ছেড়ে এই কোণে ঘরে থাকবে কি করে বোন? একবার যখন শ্বশুর বাড়ি বলে ভেবেই নিয়েছি তাহলে এটাই আমার বাড়ি, এখানেই আমি থাকবো। আমার কোনো অসুবিধা হবে না, আমি ঠিক মানিয়ে নেব। পরের দিন সকালে রাধিকা সবার জন্য খাবার বানাতে যাবে কি দেখে রান্নাঘরে কিছুই নেই, খালি 2 টুকরো আলু আর 1 মুঠো আটা ছাড়া কিছুই পড়ে নেই। সঙ্গে সঙ্গে শাশুড়ির কাছে গিয়ে বলে, মা রান্নাঘরে তো কিছুই নেই, কি খাবার দেবো সবাইকে? সকালে তো নাস্তার কিছু একটা বানাতে হবে, শুধু 1 মুঠো আটা আর 1 টুকরো আলু ছাড়া কিছুই নেই। আমরা না হয় না খেয়ে বা নুন দিয়ে রুটি খেয়ে নেব, কিন্তু মায়া অত বড় ঘরের মেয়ে, তার জন্য আলুটাকে দম করে দিচ্ছি। বড় বৌমা তুমি ঠিকই বলেছ, আমরা যেমন করে তেমন করে কাটিয়ে দেবো, কিন্তু মায়া তো খেতে পারবে না। ও কি করে এই কষ্ট সহ্য করবে বলো তো? আমাদের এসব কষ্ট সহ্য হয়ে গেছে। তারপর মায়া শাশুড়ি আর বড় জায়ের সব কথা শুনে নেয় এবং সে এসে তার শাশুড়ি মাকে বলে, আপনারা যা খাবেন আমিও তাই খাবো, আমার জন্য আবার এইসব চিন্তা ভাবনার কি আছে? আমিও তো এই বাড়ির বউ, যখন সবাই কষ্ট করছে আমিও কষ্ট করে খাবো। তারপর সবাই মিলে অল্প অল্প করে একটু আলুর দম আর রুটি খেতে বসে। খেতে খেতে মায়া বলে, সবাই মিলে খাবার মজাটাই আলাদা, সেটা নুন দিয়েই হোক আর যাই দিয়েই হোক, এই খাওয়াটা অনেক আনন্দের খাওয়া। এখানে তো রোজই নুন আর রুটি আর জল দিয়ে ভাত খেতে হয়,
না হলে আলু সিদ্ধ ভাত, আর কিছুই খেতে পাবে না। আমাদের বাড়িতে তো অত ভালো ভালো খাবার থাকে, তুমি নিয়ে আসলে না কেন কাকি? রাজুর মনটা সেই খাবারের দিকে এখনো পড়ে আছে। মায়া বুঝতে পেরে চোখে জল চলে আসে রাজুর জন্য। বাচ্চা ছেলে, সবসময় কি আর সেদ্ধ ভাতে ভাত খেতে ইচ্ছা করে? সে তো বাচ্চা, তার মন সবসময় ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করে। এইসব ভেবে মায়ার খুবই কষ্ট হয়। বাচ্চাটা অনেকদিন হলো ভালো মন্দ কিছুই খায়নি, আমার খুব কষ্ট হচ্ছে বাচ্চাটার জন্য। আর মা বাবারও তো বয়স হয়েছে, তাদেরও কি এই বয়সে আর সেদ্ধ ভাতে ভাত খেতে ইচ্ছা করে? ওনাদেরও হয়তো ভালো মন্দ খেতে ইচ্ছা হয়, কিন্তু ছেলেদের রুচি রোজগার কম বলে কোনোদিন শখও করে না। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে। সংসারে আর উন্নতি হয় না। মায়া তখন বুঝতে পারে এই সংসারটা এভাবেই চলবে, কোনোদিনও শান্তিতে কেউ খেতে পারবে না। এভাবে যদি সংসারটা চলতে থাকে কোনোদিনও ভালো মন্দ খাওয়া পড়া হবে না, তার চেয়ে আমাকে কিছু একটা করতে হবে। মায়া শিক্ষিত মেয়ে, তাই চাকরির খোঁজে বাইরে বেরিয়ে পড়ে। অফিসে অফিসে নানান জায়গায় জায়গায় ছোটাছুটি করে শেষে ব্যাংকের ক্যাশিয়ার পদে চাকরি পায়। আসলে ব্যাংক ম্যানেজার ছিল মায়ার বাবার বন্ধু, তাই শেষবারের বন্ধুর কাছে গিয়ে চাকরির আবেদন করে মায়া। মায়ার কোয়ালিফিকেশন দেখে মায়াকে চাকরিটা দিয়ে দেয়। তুমি এত ধনী বাবার মেয়ে হয়ে আবার চাকরি করতে এসেছো, তোমার আবার কি প্রয়োজন হলো চাকরি করার? তোমার বাবা একবার জানতে পারলে খুব খারাপ হবে। সত্যি বলছি, আমি খুব গরিব ঘরের বউ, বড়লোক বাবার মেয়ে নয়। বাবার ঘর ছেড়ে অনেক আগেই চলে এসেছি। আমার সংসারে খুব কষ্ট চলছে, তাই আমি চুপ করে আর বসে থাকতে পারছি না। আজ এই চাকরিটা আমার খুব দরকার। আমার সংসারটা দিনের পর দিন কঠিন পরিস্থিতিতে পরিণত হচ্ছে। মায়া চাকরি পেয়ে বাড়িতে এসে খুশির খবর দিলে সুখেন আর সুরেশ মাথা নিচু করে থাকে। তোমরা চুপ করে আছো কেন? খুশি হওনি আমি চাকরি পেয়েছি বলে? আসলে তা না, তোমার দাদার আর সুরেশের ফ্যাক্টরির কাজ আজই বন্ধ হয়ে গেছে, তাই কি করবে, মন খারাপ করে আছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। এখন আমি এত ভালো একটা চাকরি পেয়েছি, আমাদের সংসার খুব ভালোভাবেই চলে যাবে। তারপর মায়া চাকরিটা করে মাইনে পেয়ে রাজুর জন্য বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ও পিৎজা বার্গার কিনে আনে। এছাড়াও সংসারের জন্য নানান ধরনের খাবার দাবার কিনে নিয়ে আসে। রাজু, এই দেখো তোমার জন্য কিনে এসেছি, কত খাবার, ছুটে এসো। আর দিদি, এইগুলো আমাদের সংসারের খাবার, এগুলো তুমি রেখে দাও। তারপর রাজু খাবারগুলো দেখে ছুটে আসে। কাকি কাকি, তুমি আমার জন্য এত খাবার এনেছো? আমি এসব খাবার কোনোদিনও খাইনি। আমি আমার সব থেকে ভালো কাকি। আমার মা বাবা তো একদম পচা, আমাকে কোনোদিন এইরকম খাবার দেয় না। ওভাবে বলতে নেই রাজু, বাবা মা কোথায় পাবে তোমাকে দেবে? এই চাকরিটা আমি পেয়েছি বলে তোমাদের জন্য আনতে পেরেছি, না হলে আমিও কিছু দিতে পারতাম না তো। এরপর থেকে মায়া চাকরিটা করে মাইনে পেয়ে সবার জন্য ভালো মন্দ খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসতো এবং সবাই মিলে একসঙ্গে খেত। এখন সবাই সুখে শান্তিতে খেয়ে পড়ে আরামের সঙ্গে বেঁচে আছে, আর আগের মতো সুখে তাদেরকে থাকতে হতো না। মায়া, তোমাকে কি বলেছে ধন্যবাদ দেবো মা, আমি তো বুঝতেই পারছি না। তুমি না থাকলে আজ আমার সংসারটা সুখে সুখে শেষ হয়ে যেত। এটা কি শুধু আপনার একার সংসার মা? এটা তো এখন আমারও সংসার, তাই তো কষ্ট দেখে আমি চুপ করে বসে থাকতে পারলাম না। আমি ঝটপট করে একটা চাকরি জোগাড় করে নিলাম, শুধু আপনাদের জন্য। আপনারা তো আমার সব, আমার আর কে আছে বলুন? হ্যাঁ মা, আজ থেকে আমার ছেলে মেয়ে সবই তুমি। শুধু আমার বৌমা নয়, আমার মেয়ে, আমার ছেলে, সব কিছু তুমি। তুমি একটা ছেলের মতো আমার সংসারটাকে বাঁচিয়ে রেখেছো। তুমি আগামী দিনে অনেক বড় হও মা, আমরা সবাই তোমার পাশে আছি। এখন তারা সবাই মায়ের উপর নির্ভর করে চলে। মায়াও সংসারের জন্য করতে পেরে খুব খুশি। রাজু আর আগের মতো ভালো খাবারের জন্য জেদ করে না, তার জন্য মায়া রোজ কিছু না কিছু নিয়ে আসে। তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।